আসসালামু আলাইকুম। আমরা বিসিএস সাবজেক্টিভ ম্যাথের শুরু করছিলাম। তো আজকে আমরা হচ্ছে অ্যানালাইটিক্যাল জিওমেট্রিতে আছি। তো প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যাদের কাছে আমরা শিখেছি। তো এই যে উপরের যে ৩ জন ব্যক্তি দেখা যাচ্ছে, আসলে তাদের কাছে সবসময় সব সাবজেক্টই শিখেছি। এটা বলা যেতে পারে। তবে বিশেষভাবে নিচে যিনি আছেন, ডক্টর রোকসানা রাহিমিল ম্যাম, তার কাছে আমি হচ্ছে অ্যানালাইটিক্যাল জিওমেট্রি শিখেছি। এই কারণে তাকেও বিশেষভাবে স্মরণ করা দরকার। তো সবার সুস্থতা কামনা করছি এদের, এবং অনেকদিন বেঁচে থাকুক এটা আশা করছি এবং সকলের দোয়া চাচ্ছি। তো আমরা শুরু করতে চাই অ্যানালাইটিক্যাল জিওমেট্রি বিসিএস এর সিলেবাসটা হচ্ছে এই। অ্যানালাইটিক্যাল জিওমেট্রিকে আমরা চাইলে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 2D জিওমেট্রি আর একটা হচ্ছে 3D জিওমেট্রি। যদিও 3D জিওমেট্রির মধ্যে আমাদের অনেক কিছু আছে, বাট সিলেবাসে খুবই কম দেওয়া। কারণ হচ্ছে 3D জিওমেট্রি আমরা একটা তেমন বেশিটা অনুভব করি না, এই কারণে হয়তো বা কম দেওয়া। তবে 2D জিওমেট্রিতে আছে কয়েকটা পোর্শন, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস, পেয়ার অফ স্ট্রেট লাইনস, জেনারেলিকেশন অফ সেকেন্ড ডিগ্রি, রিডাকশন টু স্ট্যান্ডার্ড ফর্মস, কনিক্স আছে। 3D জিওমেট্রির মধ্যে সিলেবাসে শুধুমাত্র প্লেন এবং স্ট্রেট লাইন দেওয়া। বাট প্লেন এবং স্ট্রেট লাইন করতে গেলে অবশ্যই এই ডিসিএস এবং ডিআরএস এর দরকার হয়। তো ডিসিএস মানে হচ্ছে ডিরেকশন কোসাইন, আর ডিআরএস এর মানে হচ্ছে ডিরেকশন রেশিও। আমি সংক্ষেপে লিখেছি। তো যেহেতু আমাদের আজকে প্রথম লেকচার, সেহেতু হচ্ছে আমরা সিলেবাস সম্পর্কে একটু বলে দিলাম। তো আমরা 2D জিওমেট্রি শুরু করতে চাই এবং ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস। তো আমরা একটু যেতে চাই। এরপর আরেকটা অ্যানালিটিক্যাল জিওমেট্রির মধ্যে দেখেছি যে বিসিএস এর সিলেবাসে এই টপিকসটাও আছে, এটাও আছে। তো আমাদের হচ্ছে, যদিও এটা আমরা ভেক্টর অ্যালজেব্রার মধ্যে পড়ে থাকি, তারপর এটা যেহেতু অ্যানালিটিক্যাল জিওমেট্রির মধ্যে দিয়ে দিয়েছে, সুতরাং এটাও আমরা এই টপিকস মানে অ্যানালিটিক্যাল জিওমেট্রির আন্ডারে নিয়ে এসে করব। এই কারণে এটাকে একটু আলাদাভাবে লিখছি। তো এটা হচ্ছে আমাদের ফুল সিলেবাস। তো আমরা আজকে লেকচার 1 এ ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস অথবা অ্যাক্সিসও বলা হয়। তো আসলে আহ, একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে তোমার, আমরা এটা জানি যে অ্যাক্সিস, এটার মানে এটা হচ্ছে আসলে এক বচন আমরা বলে থাকি, মানে সিঙ্গুলার ফর্ম। আর যদি এরকম থাকে অ্যাক্সিস, তখন এটা হচ্ছে বহু বচন। ঠিক আছে, এটা একটু আমরা লিখে দিলাম। তো অনেক সময় এটা জানা লাগতে পারে। তো স্বাভাবিকভাবেই আমি প্রথম প্রশ্নটা করতে চাই যে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস বা অ্যাক্সিস যাই বলি না কেন, সেটা আসলে আমরা কেন পড়ি, কি কারণে এটা পড়ে থাকি। এটা আসলে আসলে যদি আমরা এই কোশ্চেনটা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য এই চ্যাপ্টারটা একদম সহজ হয়ে যাবে পড়া। তো আমি সেই জন্য কিছু পুরনো স্মৃতিতে চলে যেতে চাই, মানে আমরা আগে যা পড়ে আসছি সেগুলোতে গেলে দেখা যাবে যে আমাদের এই চ্যাপ্টারটা একটা পরিচিত মনে হবে। আগের পড়ার সাথে আমি মিল করতে চাই। তো আমরা কখনো কখনো দেখেছি আসলে, এরকম নাম আমরা শুনেছি, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। আমি আর বাকিটুকু পড়লাম না, শুধু আমি ট্রান্সফরমেশনে থাকতে চাই। এরপরে আমি জানতে চাই যে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস কি। তার আগে আমরা ট্রান্সফরমেশন কি সেটা জানতে চাই। তো মনে রাখো, পৃথিবীতে অনেক ধরনের ট্রান্সফরমেশন আছে। তার মধ্যে আমি এই পাশে মনে করে দিলাম যে আমরা ম্যাথমেটিক্যাল ট্রান্সফরমেশন লিখলাম। ম্যাথমেটিক্যাল ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন, ফরমেশন। আর এখানে আরো নানা ধরনের যে ট্রান্সফরমেশন আছে, তার মধ্যে আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিতে চাই। এখানে নানা ধরনের ট্রান্সফরমেশন আছে, তার মানে ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সফরমেশন, টাইপস অফ ট্রান্সফরমেশন। আচ্ছা, ডিফারেন্ট টাইপ অফ ট্রান্সফরমেশন বলতে আমি বুঝাচ্ছি যে, যেমন মনে করো যে আমরা যদি আমাদের চুল কাটি, এটাও কিন্তু এক ধরনের ট্রান্সফরমেশন। আমরা আমাদের নখ কাটি, এটাও আমাদের এক ধরনের ট্রান্সফরমেশন। আবার কেউ দেখবা নখ বড় করছে, তো এর মধ্যে আবার বিভিন্ন ধরনের টাইপ আছে। ধরো ডিফারেন্ট ট্রান্সফরমেশনের মধ্যে কারো কাছে আহ, বড় করার মাধ্যমে ট্রান্সফরমেশন, মানে নখ বড় করেছে এটা তার কাছে সৌন্দর্য, আবার কেউ নখ ছোট করে এটা তার কাছে সৌন্দর্য। আবার কেউ বড় চুল করছে এটা তার কাছে সৌন্দর্য, আবার কেউ ছোট চুল করছে এটা তার কাছে সৌন্দর্য। এমনকি ধরো ওয়েস্ট ইন্ডিজে যদি আমরা যাই, ওয়েস্ট ইন্ডিজ, ওখানে যদি আমাদের মুরব্বীদেরকে পাঠানো যেতে পারে, তখন তারা দেখবে যে ওখানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, মানে ওখানে ওখানে সাপেক্ষে যে অসভ্য। কারণ হচ্ছে কি, ওদের স্টাইল, চালচলন বা ওদের ট্রান্সফরমেশন যা দেখছো, মানে ওদের চুল একদম সম্পূর্ণ ডিফারেন্ট। তাহলে তুমি যে ডিফারেন্ট টাইপ অফ ট্রান্সফরমেশনের মধ্যে আমরা যে চুল কাটি, নখ কাটি, এই যে ট্রান্সফরমেশন গুলো করে থাকি, এটা মূলত করে থাকি আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য, তাই না? ঠিক তেমনি ম্যাথমেটিক্যাল এর কিছু ট্রান্সফরমেশন আছে আমাদের প্রবলেমটাকে সহজ করার জন্য। জাস্ট একটু লিখে রাখি, টু মেক প্রবলেম ইজিয়ার। আমাদের প্রবলেমটাকে সহজ করার জন্য, সহজ করা মানে আমাদের প্রবলেমটাকে সুন্দর রূপে নিয়ে আসার জন্য, যেমন করে আমরা নখ কাটি, চুল কাটি সৌন্দর্য বৃদ্ধির জন্য। এখন ম্যাথমেটিক্যাল ট্রান্সফরমেশন আর এই যে ডিফারেন্ট টাইপ অফ ট্রান্সফরমেশনের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, যেমন আমাদের দেশে চুল ছোট করলে আমাদেরকে ভদ্র ভাবা হয়, কিন্তু অন্যান্য দেশে দেখা যাচ্ছে চুল বড় করলেও এটা কোনো ধরনের ম্যাটার করে না। তাহলে এই যে যে ট্রান্সফরমেশনটা, এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম হতে পারে। আমি আবার বলছি,
এই ট্রান্সফরমেশনটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু ম্যাথমেটিক্যাল ট্রান্সফরমেশন এটা প্রায় সব দেশে একই রকম। একদম এটা হচ্ছে সেম ফর, আমি কি লিখলাম, স্মল লিখে দিচ্ছি, আচ্ছা, সেম ফর অল কান্ট্রি। এই কারণে দেখবা যে আমাদের ম্যাথমেটিক্যালি কিছু ভাষা আছে, যেমন আমরা আলফা, বিটা, গামা এই সমস্ত ব্যবহার করি, কিন্তু আমরা কিন্তু একবার প্রশ্ন করিনি যে এগুলো কেন ইউজ করি। আমি তো চাইলেই এরকম লিখতে পারতাম যে ক, খ। এর কারণ হচ্ছে পৃথিবীর সব ম্যাথমেটিশিয়ানের ভাষা যেন একরকম হয়। যেমন আমরা একটা সংবাদ সম্মেলনে গেলাম, বা আমরা একটা বিশ্বে ধরো চীনা দেশে গেলাম, তারপরে যদি আমি লিখি একটা ইকুয়েশন আলফা বিটা গামা দিয়ে, এবং সেও যদি আলফা বিটা গামা দিয়ে লেখে, তাহলে কিন্তু অ্যাটলিস্ট সে বুঝবে। কিন্তু সে যদি চীনের দেশের লোক যদি তার মাতৃভাষা এরকম এরকম কিছু লেখা নিয়ে আসে, তাদের ভাষা তো দেখেছো, আমি আবার ক দিয়ে কিছু লিখে নিয়ে যাই, তখন কিন্তু আমরা দুজন বুঝতে পারবো না। এই কারণে পৃথিবীর সকল ম্যাথমেটিশিয়ানের ভাষা যেন একই রকম হয়, এই ধরনের আমরা আলফা বিটা গামা এই অক্ষরগুলো ব্যবহার করে থাকি। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি, এতক্ষণ পর্যন্ত গল্প করলাম যে আমাদের সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করে থাকি, এক এক দেশে এক এক রকম হয়ে থাকে ট্রান্সফরমেশনটা, কিন্তু ম্যাথমেটিক্যালের যে ধরনের ট্রান্সফরমেশন আমরা করি প্রায় সব দেশে সেম থাকে। এখন কি ধরনের ট্রান্সফরমেশন করেছি, এবং আমরা বললাম যে ম্যাথমেটিক্যালি আমরা যদি প্রবলেমগুলোকে ট্রান্সফরমেশন করি কেন করে থাকি, সেটার সেটার ব্যাখ্যা আমরা বলছি যে আমরা হচ্ছে আসলে প্রবলেমটাকে ইজি করার জন্য, অথবা বলতে পারো যে প্রবলেমটাকে সুন্দর ফর্মে আনার জন্য আমরা ট্রান্সফরমেশন করে থাকি। তো তোমার কাছে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, এতক্ষণ তো গল্প বললেন, কিছু উদাহরণ দেন তো। তাহলে আমরা সেই এক্সাম্পলে যেতে চাই যে আসলে আমরা কি ছোটকালে করে আসছি এরকম ট্রান্সফরমেশন। ইয়েস, আমরা করে আসি। আমি যদি নবম দশম শ্রেণীতে যেতে চাই, প্রথমে আমি নবম দশম শ্রেণীতে যেতে চাই, তো তোমরা দেখবা যে নবম দশম শ্রেণীতে একটা বিখ্যাত জিনিস পড়ানো হয়, এটা হচ্ছে কি কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা এক্স কমা ওয়াই দ্বারা হচ্ছে ডিনোট করে থাকি। আরেকটা ব্যাপার জিনিস পড়া হয় পোলার কোঅর্ডিনেট সিস্টেম, সেখানে হচ্ছে আমরা পড়ে থাকি আর এবং থিটা দ্বারা। তো স্বাভাবিকভাবেই দেখবা ওখানে একটা ব্যাপার পড়ায় যে কার্তেশিয়ান টু পোলার, কার্তেশিয়ান টু পোলার এই ফর্ম এই ব্যাপারটা পড়ায়। কিন্তু আমরা তখন কিন্তু স্যারকে বলতে পারি না যে কেন আমরা এটা শিখি, যে কার্তেশিয়ান থেকে পোলার বা পোলার থেকে কার্তেশিয়ান কেন শিখি। তো সেটার ব্যাখ্যা ফিল করার জন্য এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ যে কার্তেশিয়ান থেকে পোলার, এটাও কিন্তু এক ধরনের ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে কি? ট্রান্সফরমেশন মানে হচ্ছে তুমি যেরকম ছিলা সেরকম আর না, তোমাকে চেঞ্জ করে ফেলা। আমি আবার বলছি, ট্রান্সফরমেশন মানে হচ্ছে তুমি যেরকম ছিলা সেরকম আর না, তোমাকে চেঞ্জ করে ফেলা। তাহলে তোমাকে আমি বলতে চাচ্ছি, এই যে আমি যে বললাম আমরা ট্রান্সফরমেশন শিখছি ছোটকালে, এটা আমি সঠিক কথা বলছি? এই যে যেমন দেখো কার্তেশিয়ান থেকে পোলার, এটা কিন্তু আমরা শিখেছি। তো এটাও এক ধরনের ট্রান্সফরমেশন। এখন এটা শেখার ফলে আমাদের কি সুবিধাটা হয় আপনি বলছেন? এটা শেখার ফলে একদম প্রথম কথাই বলছি যে আমরা যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ট্রান্সফরমেশন করে থাকি প্রবলেমকে যে সহজ করার জন্য। আপনি একটু দেখান তো যে কার্তেশিয়ান থেকে পোলারে নেওয়ার ফলে আমাদের প্রবলেমটা কতটা ইজি হয় বা সহজ হয়, একটু দেখান। তো আমি একটা এক্সাম্পল নিতে চাই, এক্সাম্পল যে কিভাবে এটা সহজ হয়ে যায়। আমি একটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে সাপোজ 1 প্লাস রুট 3 আই হোল টু দি পাওয়ার 10। এটা যদি আমি করতে দেই, সচরাচর আমরা সাধারণত মনে করে নাও যে 1 প্লাস রুট 3 আই স্কোয়ার থাকলে করতে পারতাম, কারণ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দ্বারা আমরা 3 থাকলে পাওয়ার তাকেও করতে পারতাম। আরেকটা পাওয়ার যদি 4 থাকে তাকেও আমরা করার চেষ্টা করি, কিভাবে করি, যে স্কোয়ার করতাম তারপর আবার তাকে স্কোয়ার করতাম এভাবে। কিন্তু এরপরে যদি আমাদের কোনো পাওয়ার থাকে, সেটা আমাদের জন্য হাতে কলমে করা একটু কঠিন হয়ে যায়, তাই না? তাহলে দেখতে পাচ্ছ এই যে প্রবলেমটা যে আমরা পাওয়ার দিচ্ছি 10, সেটা আরেকটা ব্যাপার দ্বারা করা যেতে পারে, সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদী বিস্তৃতি। কারণ আমরা এরকম একটা ব্যাপার করে আসছি, a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এটা সূত্রটা আমরা পড়ে আসছি, সেটা দিয়েও আমরা করতে পারি। কিন্তু দেখা গেছে আমার এই সূত্রটা মনে নাই, তখন আমরা কিভাবে করব? বা আমাদের এটা ধরো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে অথবা অন্য কোনো বিষয়ে আসছে, কিন্তু তখন তো সেটা একটা বিশাল ফর্ম হয়ে যাবে। আমরা জানি বাইনোমিয়াল থিওরাম এরকম চলতেই থাকবে, কতগুলো টার্ম আসবে, এইখানে 10 আছে পাওয়ার, এটা একটু দেখতে হবে। এই কারণে আমি যদি আসলে এই প্রবলেমটাকে পোলারে নিয়ে যাই, তখন কিন্তু আমার জন্য প্রবলেমটা সহজ হয়ে যায়। কিন্তু আপনি দেখতে চাচ্ছি যে কিভাবে সহজ হয়। তো এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি, এখানে একটু লিখে রাখি। এখানে হচ্ছে x সমান হচ্ছে আমার 1 এবং y সমান হচ্ছে √3, তাই না? তাহলে এই যে কার্টেসিয়ান ফর্মে আছে, এটা আমি পোলারে নিতে চাই। যদি আমি পোলারে নিতে চাই, আমরা একটা জানি যে সাপোজ তোমাদেরকে এখানে লিখে দেখাই x প্লাস আই ওয়াই, এটাকে পোলার ফর্মে নিলে একটা সুন্দর ফর্মে আসে। আমি একটু বানাই দিতে চাই। আমরা জানি x সমান হচ্ছে r cos থিটা পোলারে, আর i এর জায়গায় থাকুক y সমান হচ্ছে r sin থিটা, তাই না? এবং এই r যদি আমরা কমন নেই, থাকে হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা। আমরা একটা ফর্মুলা জানি, অয়লার ফর্মুলা, সেখান থেকে আমরা জানি cos থিটা প্লাস i sin থিটা মানে e টু দি পাওয়ার i থিটা। আবার বলছি cos থিটা প্লাস i sin থিটা হচ্ছে e টু দি পাওয়ার i থিটা। তাহলে দেখতে পাচ্ছ x প্লাস আই ওয়াই মানে হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি, এই যে জাস্ট 1 প্লাস রুট 3 আই, একে যদি আমি x প্লাস আই ওয়াই এর সাথে কনসিডার করি, তুলনা করি, যেটার সাথে তুলনা করি, দেখো এখানে তুলনা করি এটার সাথে, তাহলে আমি এটাকে আমি লিখতে পারি না, এভাবে লিখতে পারি
আহ, আচ্ছা, এভাবে লিখতে পারি অবশ্যই, সেটা হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা। কিন্তু এখানে আর এর মান কত সেটা কিন্তু আমরা বের করতে পারি। কারণ কেন বের করতে পারবো? কারণ এখানে দেখতে পাচ্ছ আমাদের এক্স এবং ওয়াই এর মানটা নির্দিষ্ট করে দেওয়া আছে, তাই না? এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে √3। তা আর এর মানটা আমাদের কত হবে? দেখো, আর আমরা জানি আর সমান হচ্ছে স্কয়ার রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আমরা যদি এক্স এর মান 1 এবং ওয়াই এর মান √3 বসাই, তাহলে থাকবে হচ্ছে 4, 4 কে করলে আসবে 2। তাই দেখতে পাচ্ছ এখানে আর এর মান পেয়ে গেছে। আমরা চাইলে কি থিটার মান বের করে ফেলতে পারি না? তো থিটা আমরা জানি tan থিটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স। অতএব থিটা সমান tan ইনভার্স, আমরা এগুলা কিন্তু জানি ছোটকালে, ওয়াই বাই এক্স। এখান থেকে ওয়াই আর এক্স এটা বসালে পাবো হচ্ছে পাই বাই 3। থিটাও পাই গেছি। এখন যদি আমি এখানে বসাই দিই, দেখো তো পাচ্ছে হচ্ছে 2 ই টু দি পাওয়ার আই পাই বাই 3। এবার আমাকে যদি দেখো, এই যে ভিতরের জিনিসটা 1 প্লাস √3i, এই ব্যাপারটা সমান পাইলাম হচ্ছে 2 ই টু দি পাওয়ার আই পাই 3। তাহলে এখানে যদি এবার আমি হোল টু দি পাওয়ার 10 বসায় দিই, দেখো এবার কিন্তু আমার প্রবলেমটা যে কেউ চোখ বুজে করে ফেলতে পারবে। কি হবে? 2 টু দি পাওয়ার 10 ই টু দি পাওয়ার 10 পাই বাই 3। তাহলে আমরা কেন করি? ট্রান্সফরমেশন করলাম কেন? যে পোলার ফর্মে নিলাম কেন? দেখতে পাচ্ছ কত একটা কঠিন প্রবলেম ছিল। কারণ হচ্ছে পাওয়ার ছিল 10, সেটাকে যখনই আমরা কার্টেসিয়ান থেকে পোলারে আমরা ট্রান্সফরমেশন করলাম, তখন প্রবলেমটা একদম আমরা হাতে কলমে এভাবে কত সহজে করে ফেলতে পারছি। এই যে ব্যাপারটা, ট্রান্সফরমেশন কি করলো আমি এখানে লিখে রাখছিলাম, দেখতে পাচ্ছ। আমি একটু আবার যেতে চাই। টু মেক প্রবলেম ইজিয়ার, একটা প্রবলেমকে সে সহজ করে দিতে পারে। আমরা কি বুঝাইতে পেরেছি? আমি শুধুমাত্র ট্রান্সফরমেশন নিয়ে, তুমি আমার কাছে প্রথম প্রশ্নটা ছিল যে আমি কেন এই চ্যাপ্টারটা শিখবো। আমি সেটার বলছি যে ট্রান্সফরমেশন করলে আমরা এই ধরনের উপকার পেয়ে আসছিলাম আগে। আগে বলতে আমরা যখন ছোটকালে ছিলাম, 9-10 এর কথা বললাম। এবার আমরা কি ইন্টারে কোনো ধরনের ট্রান্সফরমেশন করেছি? যে ইন্টারে আপনি তো 9-10 এর কথা বললেন, যে ঠিক আছে এটা বুঝে গেলাম। কিন্তু ইন্টারে কি কোনো ধরনের ট্রান্সফরমেশন করেছি? আমি কিন্তু এখনো আমাদের মেইন পড়াতে প্রবেশ করতে পারিনি। আবার বলছি, আমি শুধুমাত্র শিখাচ্ছি যে কেন দরকার। আমরা কিন্তু এখনো আমাদের মেইন প্রবলেমে যেতে পারিনি। আচ্ছা, আমরা কি ইন্টারে কোনো কিছু শিখেছি? এরকম ট্রান্সফরমেশন শিখেছি কিভাবে? এরকম ছোটকালে 1 প্লাস সাইন 2x এর ডিফারেন্সিয়েশন করতে বলছে। দ্যাট ইজ এরকম দেওয়া আছে। আমাকে বলল সাপোজ আরো সুন্দর করি, এটা y ইকুয়ালস টু ধরে নিই, তাহলে আরো একটু বুঝতে সুবিধা হবে। যে এই যে y কে x এর সাপেক্ষে তোমার ডিফারেন্সিয়েশন বের করতে বললো, এরকম বললো। তারপর এটা বলে দিল, এটা রেজাল্ট হচ্ছে, ওরা বলে দিল এটা রেজাল্ট হচ্ছে sin x মাইনাস sin x প্লাস cos x। ওরা বলে দিল এটা প্রমাণ করো যে এটার রেজাল্ট হচ্ছে এটা। আবার বলছি, প্রমাণ করো যে এই ব্যাপারটার রেজাল্ট অর্থাৎ dy dx সমান হচ্ছে মাইনাস sin x প্লাস cos x। এখন আমরা আমরা সাধারণত যে নিয়মে করেছি সেটা হচ্ছে, মনে মনে আমি যদি কনসিডার করে নিই এই পুরা ব্যাপারটা, এই যে পুরা ব্যাপারটা দেখতেছো মানে 1 প্লাস sin x। আবার বলছি, এই যে ভিতরে এই ব্যাপারটাকে কেউ যদি ধরে নেয়, আমি আবার এটা মুছে দিব, বারবার বলছি আমি ভুল পদ্ধতিতে করছি এখন। এই পুরা ব্যাপারটাকে যদি x ধরে নেয়, তার মানে আছে √x এরকম। এবার x এর সাপেক্ষে করলে আমরা ধরে নিলাম এটা √x আছে, তাহলে আমরা জানি 1 √x এর সূত্র হচ্ছে 1/2 √x। √x এর মধ্যে আছে 1 প্লাস sin 2x। আসলে তো এটা x ছিল না, তাকে আবার ডিফারেন্সিয়েশন করতাম। এরকম এরকম করতে করতে কখনো না কখনো গিয়ে আমি এভাবে পৌঁছাতে পারবো। কিন্তু দেখবা এইটা যে এই যে যেই মেথডটা করলাম এটা দেখতে বিদঘুটে, দেখছো? এই যে 1/2 রুট একটা কত বড় একটা ব্যাপার চলে আসছে। এই কারণে এখানে আমরা কিছু ট্রান্সফরমেশন ইউজ করতাম ইন্টারমিডিয়েটে। কি ট্রান্সফরমেশন? আমরা একটু দেখতে চাই যে কি ট্রান্সফরমেশন ইউজ করতাম আমরা। তো দেখো আমরা কি করতাম, এটা করতে গিয়ে আমরা করতাম হচ্ছে যে আসলে এই ওয়াই কে আমরা একটু মডিফাই করে নিতাম। কিভাবে? আমরা এখানে একটা ট্রান্সফরমেশন অ্যাড করতাম। কি? আমরা লিখতাম sin মানে 1 মানে হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। আচ্ছা, কেন? আমি তো 1 সমান এটাও লিখতে পারতাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটা না লিখে কেন x লিখলাম? কারণ এখানে ভেরিয়েবলটা x আছে, পরবর্তী ভেরিয়েবলটা। এই কারণে আমি থিটা লিখলাম না, এই কারণে x লিখেছি। ওকে? আচ্ছা, এরপর আমরা জানি sin 2a মানে হচ্ছে 2 sin a cos a। আমি আবার এরকম কেন ভাবলাম যে এরকম আমার ট্রান্সফরমেশন করতে হবে? এরও কারণ আছে। প্রত্যেকটা জিনিসের কারণ আছে। আমরা জানি পৃথিবীতে কোনো কিছুকে যদি দেখতাম আমাদের মধ্যে রুট আছে, আবার বলছি রুট, স্কয়ার রুটের কথা বলছি, নট রুটস। রুটস মানে মূল, সমাধান না, বরং স্কয়ার রুট থাকে। স্কয়ার রুট থাকলে তাকে আমরা মুক্ত করার চেষ্টা করব। আবার বলছি, পৃথিবীতে যে কোনো প্রবলেম যদি থাকে, স্কয়ার রুট থাকে, তখন তাকে আমরা অবশ্যই অবশ্যই মুক্ত করার চেষ্টা করব। তাই রুট মুক্ত করা যায় বিভিন্ন ওয়েতে। তার মধ্যে একটা ওয়ে আছে, যদি সমান চিহ্ন থাকে, ধরো কোথাও সমান চিহ্ন আছে, তখন তুমি উভয় পক্ষে স্কয়ার করে দিলে, সাপোজ এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার আছে, উভয় পক্ষে স্কয়ার করে দিলে রুট মুক্ত হয়ে যায়। আর যদি আরেকটা প্রবলেম থাকে যে এরকম এরকম আছে, কিন্তু ভিতরে যদি তুমি কোনো মতে স্কয়ার নিয়ে আসতে পারো, তখন দেখো স্কয়ার আর রুটে কাটাকাটি করে স্কয়ার রুট কাটা যেতে পারে। আরেকটা প্রবলেম আছে যে কিছু কিছু ট্রান্সফরমেশন ধরে নিতে হয়, ভিতরে এরকম কিছু ধরতে হয় যাতে করে তুমি হচ্ছে রুট মুক্ত করতে পারো। এটাকে আমি সবসময় বক্স রুল বলে থাকি, 3 নাম্বার পেজটাকে বক্স রুল। আমি এটা দিয়ে আজকে দেখাবো। তো আমি এইটা দিয়ে আসলে রুট মুক্ত করতে চাচ্ছি এখন প্রবলেমটাকে। এটা হচ্ছে আসলে করার ফলে বোঝা যায়, অনেক করতে গেলে বোঝা যায় যে আমি কোন পদ্ধতির মাধ্যমে স্কয়ার রুটকে মুক্ত করব। তা দেখো আমি এখানে সাইন টু কিভাবে, এবার যদি আমরা জানি এখানে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ারের সূত্র, দেখছো? এই যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তখন আসলে থাকলো আমার কি y সমান
sin x প্লাস cos x। ঠিক আছে, এবার আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই। দেখো dy dx, আমরা জানি sin কে করলে আসবে cos x, cos কে করলে আসবে মাইনাস sin x। দেখো আমাদের রেজাল্ট মিলে গেছে। তাহলে কি করলাম, এই যে সাধারণত ট্রান্সফরমেশন ইউজ করার ফলে আমাদের প্রবলেমটা একদম ইজি হয়ে গেছে এবং আমাদের রেজাল্ট তাড়াতাড়ি মিলে গেছে। আচ্ছা, আমি বক্স রুল কথা বলছি, বক্স রুল হয়তো অনেকে জানে না, আমি একটু বলতে চাই ওইটা আসলে কি। ওইটা আসলে আমি একটা বক্স তৈরি করতাম, তারপর সেখান থেকে কিছু রুল তৈরি করেছিলাম, এই কারণে আমার নাম ওইটা বক্স রুল। সেই প্রবলেমগুলো কিরকম থাকে আমি একটু দেখাতে চাই। আচ্ছা, কখনো কখনো আমরা এই ধরনের ট্রান্সফরমেশন ইউজ করেছি, যেমন y ইকুয়ালস টু সাপোজ এখানে আছে a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটাও কিন্তু রুট স্কয়ার রুট আছে, মানে হচ্ছে এই যে বর্গমূল ব্যাপারটা আছে। আমি কিভাবে এটার রুটটাকে রিমুভ করতে পারি, দেখো সেটা আমি করেছিলাম যে যদি এরকম থাকতে, মানে কিছু কিছু প্রবলেম আমি লিখে দিই মানুষকে, যদি এরকম থাকে তখন আমরা x ইকুয়ালস টু ধরবো a cos থিটা অথবা a sin থিটা। এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ, অথবা বলছি যে কোনো একটা, এই যে ব্যাপারটা ধরলে দেখবা রুট মুক্ত হয়ে যায়। তাহলে এটাও কিন্তু এক ধরনের ট্রান্সফরমেশন। কিভাবে রুট মুক্ত হলো, a স্কয়ার জায়গায় স্কয়ার লিখলাম, x সমান আমি ধরলাম a cos থিটা, তাহলে a স্কয়ার cos স্কয়ার থিটা আসবে যেহেতু স্কয়ার আছে। এবার a স্কয়ার কমন নাও, 1 মাইনাস cos স্কয়ার থিটা, তো থাকছে কি আমার a থাকবে, আর এখানে sin স্কয়ার থিটা থাকবে। তো আমরা জানি স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে a sin থিটা। দেখছো কত সহজ হয়ে গেছে। তাহলে আমি আসলে এত কিছু বললাম কেন, এগুলো সব কিন্তু ইন্টারের ডিফারেন্সিয়েশন ব্যাপারগুলো। এত কিছু বলার একটাই উদ্দেশ্য যে আমরা কিন্তু আগেও ট্রান্সফরমেশন করেছি, এগুলো এক একটা করে ট্রান্সফরমেশন। কেন, এই দেখো তো এখানে এই ব্যাপারগুলো কি আর এক্স হিসাবে আছে নাকি সাইন থিটাতে নিয়ে গেছিলাম, এই কস থিটাতে নিয়ে গিয়েছি। তার মানে যে প্রবলেমটা সেই প্রবলেম আর নাই, তাকে চেঞ্জ করে ফেলা, এই যে ঘটনাগুলো এটাই হচ্ছে এক ধরনের ট্রান্সফরমেশন। তাহলে আমরা ট্রান্সফরমেশন কেন শিখি ম্যাথমেটিক্যালি, সেটা হচ্ছে একটা প্রবলেমকে সহজ করার জন্য। স্বাভাবিকভাবে প্রশ্ন আছে, ঠিক আছে আপনি তো আসলে এই অধ্যায় পড়াচ্ছেন না, আপনি তো পড়াচ্ছেন ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস অথবা অ্যাক্সিস। তাহলে ট্রান্সফরমেশন শিখালেন যে ট্রান্সফরমেশন করলে এরকম এরকম আমাদের সুন্দর সুন্দর সুবিধা হতে পারে। কিন্তু আপনি এক মিনিট আমাকে একটু সময় দিতে হবে। ট্রান্সফরমেশন করলে এরকম সুন্দর সুবিধা হতে পারে এটা বুঝালাম, কিন্তু ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস করলে কি সুবিধা, বলছে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস বা কোঅর্ডিনেটস যদি আমরা শিখি তাহলে এরকম কিছু সুবিধা আছে, সেটা আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারবো। তো এখন আমি আর এক্সাম্পলগুলো দিতে পারবো না, যে কিরকম সুবিধা সেটা আমরা আসলে মেকানিক্সে শিখবো। আবার বলছি যে এইটার সুবিধাটা আমরা মেকানিক্সে শিখবো, এখন যেহেতু আমরা মেকানিক্স শুরু করিনি এই কারণে আমরা এখন বলতে পারবো না। তাছাড়া আমরা যদি বিগত সালের কোশ্চেন দেখি বিসিএস এর রিটেনের, দেখতে পাবো যে এই চ্যাপ্টার থেকে খুব বেশি একটা আসে না। আবার বলছি এই যে চ্যাপ্টারটা দেখা যাচ্ছে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস অর কোঅর্ডিনেটস, এটা থেকে বেশি একটা কিছু কোশ্চেন আসে না, আসে নাই বললে চলে। তারপরে কেন এটা শিখছি, এর কারণ হচ্ছে আমরা কিন্তু আমাদের মেকানিক্স কোর্সটা ভালো করতে চাই। তো আমরা জানি পেপার 2 তে মেকানিক্স আছে বিসিএস সিলেবাসের, এই কারণে সেখানে আমি এর সুবিধাটা বর্ণনা করতে পারবো। শুধুমাত্র ফিল করানোর জন্য বুঝালাম যে ট্রান্সফরমেশন করলে এরকম সুবিধা আছে। তো অ্যাক্সিসকে ট্রান্সফরমেশন করার ফলে কি সুবিধা সেটা আমরা মেকানিক্সে দেখবো। আবার বলছি সেটা আমরা মেকানিক্সে দেখবো। ঠিক আছে, ওকে আমি একটু তাহলে লিখে রাখি এখানে যে সুবিধাটা আমরা মেকানিক্সে দেখাবো, আবার মেকানিক্সে দেখাবো। ঠিক আছে, আচ্ছা আমরা জাস্ট একটু ফিলের জন্য বললাম। এরপর আমি এখন হচ্ছে প্রবেশ করতে চাই আমাদের চ্যাপ্টারটায়, যে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস অর কোঅর্ডিনেটস। যে ডেফিনিশন কি, যে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস ফরমেশন অফ অ্যাক্সিস, আর কখনো কখনো এটাকে কোঅর্ডিনেটস বলে। তা আমি একটু অন্যরকম, সেটা হচ্ছে এইটাও পড়ানোর একদম শেষে লিখবো ডেফিনেশনটা। তা আমরা প্রথমে শিখলাম কেন পড়ি, তারপরে কাকে বলে। তো এটা আমি একদম শেষে শেষে লিখতে চাই এই ডেফিনেশনটা, কারণ হচ্ছে আমরা কোনো কিছু মুখস্থ করবো না, আমরা আমরা হচ্ছে বুঝে বুঝে লিখতে চাই, এই কারণে আমরা একদম শেষে করব। ঠিক আছে, তাই এটার জন্য আমি একটু জায়গা রাখলাম এখানে। আমি চলে যেতে চাই যে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস মূলত কয় ধরনের, সেটা পড়ার পরে আমি হচ্ছে ডেফিনেশনটা লিখে দেবো। তাই তোমরা লিখে দাও, ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস মূলত হচ্ছে 3 ধরনের। আমাদের বাংলাদেশে যে ধরনের বই পড়ায় সেখানে দেওয়া আছে 2 ধরনের, তবে আমরা শিখবো 3 ধরনের, কারণ আমরা কিন্তু মেকানিক্সে ভালো করতে চাই। আমরা আসলে এই চ্যাপ্টারটা পড়ছি শুধুমাত্র মেকানিক্সের জন্য, যেহেতু এটা অ্যানালিটিক্যাল জিওমেট্রির একটা কোর্স, এই কারণে আমরা আগেই শিখে ফেলছি। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস এটা মূলত 3 ধরনের। তো 3 ধরনের কি কি সেটা আমরা এখানে বর্ণনা করছি। এক হচ্ছে 1 2, এখানে 3টা লিখবো। তো ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ট্রান্সলেশন, এটা সংক্ষেপে মনে রাখার জন্য শুধুমাত্র এই পাশে লিখে রাখো যে চেঞ্জ অফ অরিজিন। 2 নম্বরে আছে রোটেশন। 3 নম্বরে, এটা আসলে আমাদের বাংলাদেশের অধিকাংশ বইতে পাওয়া যায় না, যেমন করে আমি রহমান এবং ভট্টাচার্যের বইয়ের কথা বলছিলাম, সেখানেও আমাদের শুধুমাত্র ট্রান্সলেশন এবং রোটেশন নিয়ে কথা বলছে। কিন্তু মেকানিক্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে, সেটা হচ্ছে রিজিড বডি মোশন, এটাও একটু লাগবে, রিজিড বডি মোশন। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা নিয়ে আলোচনা করবো, তারপর আমরা ডেফিনিশনে চলে যাবো যে কাকে বলে আসলে মূলত। ওকে, আমরা এটা নিয়ে আলোচনা করব ট্রান্সলেশন, তারপর আমরা করব রোটেশন,
তারপর আমরা করব হচ্ছে রিজিড বডি মোশন। এবং আমি একটু বলে রাখতে চাইলাম, বারবার বলছি যে এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেকানিক্স এর জন্য করে থাকি। বা অনেক ভালো ভালো বইতে এটা আছে রিজিড বডি মোশন সম্পর্কে। তো ট্রান্সলেশন ব্যাপারটা কি, আমরা আগে ডেফিনেশনটা লিখি, তারপর আমরা বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন আর কিছুই না, সেটা হচ্ছে তোমার লিখে রাখো যে একটা ট্রান্সলেশন মানে হচ্ছে যে এ ট্রান্সলেশন ইজ চেঞ্জ অফ অরিজিন। এটা হচ্ছে অরিজিনের চেঞ্জ হবে, অরিজিন মানে তো মূল বিন্দু আমরা জানি, সেটার চেঞ্জ হবে, কিন্তু একটা সত্য আছে, কি সেটা সত্যটা হচ্ছে উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন অফ অ্যাক্সিস, দ্য ডিরেকশন অফ অ্যাক্সিস। কি বলছে, আমি আগে চিত্রটা আঁকি তারপর বুঝাই। দুইটা কালি লাগবে আমার, আমি দুইটা কালি নিচ্ছি। আমরা ছোটকালে পড়েছি, এটাকে এক্স এক্স অক্ষ বলা হয়, ক্যাপিটাল এক্স দিলাম, এবং এটা হচ্ছে ওয়াই, ওয়াই অক্ষ ছোটকালে। এবং সাপোজ পি হচ্ছে একটা কোঅর্ডিনেটস, তাহলে এর কোঅর্ডিনেট হচ্ছে স্মল এক্স কমা স্মল ওয়াই। ভুজ এবং কোটি এগুলো আমরা ছোটকালে পড়ছি। এবং আমি অন্য একটা কালি নিচ্ছি। ওকে, আমরা আরেকটা বিন্দু, এই বিন্দুটাই এবার এটার উপরে নিতে চাই, এই কালো বিন্দুটাই লাল, নতুন, এটা পি প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম। আচ্ছা, আমি একটু এটা হচ্ছে ক্যাপিটাল এক্স প্রাইম আর ক্যাপিটাল ওয়াই প্রাইম। আমি আসলে কি ঘটনা ঘটালাম, আমার কালো কালি যেটা সেটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো হচ্ছে ওল্ড সিস্টেম। আর লাল কালি যেটা সেটা হচ্ছে আমার নিউ কোঅর্ডিনেট সিস্টেম বলা উচিত। তা দেখতে পাচ্ছ এই যে ঘটনাটা ঘটলো, এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, আরেকটা জিনিস লেখা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে এটাকে আমরা অরিজিন। আর আমাদের একটা ব্যাপার নিয়ে সন্দেহ আছে, সেটা আমরা অনেকেই মনে করি যে অরিজিন এটা মানে হচ্ছে কাকে বলে, যদি আমরা ডেফিনেশন বলি তো অনেকেই বলে যে 0,0 বিন্দুকে বলা হয় হচ্ছে অরিজিন। কিন্তু না, এরকম কিন্তু না। আমরা জানি এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এদেরকে আরেকটা নাম আছে, এদেরকে বলা হয় রেফারেন্স অফ ফ্রেম বা রেফারেন্স অফ ফ্রেম বলি। ঠিক আছে, আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বলে থাকি ছোটকাল থেকে। তো এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে ইন্টারসেক্ট করবে 90 ডিগ্রি কোণে, যেখানে করুক সেটাকে আমরা বলবো অরিজিন। ঠিক আছে, তাহলে এই যে ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমে অরিজিন হচ্ছে আমার এটা, কেন, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো ইন্টারসেক্ট করছে। এবার দেখো নিউ কোঅর্ডিনেট সিস্টেম, এইটা আমরা আমাদের সুবিধার্থে হচ্ছে এখানে প্রথমে 0,0 ধরে নেই, তো এটা একটা অরিজিন। তাহলে নিউ কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে এইটা যেখানে অ্যাক্সিস দ্বয় ইন্টারসেক্ট করছে সেটা কিন্তু হচ্ছে আমার কি হবে, সেটা হচ্ছে আমার একটা অরিজিন হবে। তাহলে এটা নতুন অরিজিন, এটাও প্রাইম হবে, এটা তো আর 0,0 হবে না। যদি ওল্ড তুমি 0,0 ধরে নাও, এটা কি আর 0,0 হবে তুমি বলো, এখানে যা এখানে কি আর সেই মান হবে, হবে না। তাহলে এখানে নতুন একটা কিছু আসবে, সেটা হচ্ছে আলফা বিটা। তাহলে আমাদের ডেফিনেশন কি অরিজিনের, যেখানে অ্যাক্সিস দ্বয় 90 ডিগ্রি কোণে অ্যাঙ্গেল করবে, মানে ইন্টারসেক্ট করবে, যেখানে করুক সেটাই আমাদের অরিজিন হবে। তাহলে আমাদের ট্রান্সলেশন ব্যাপারটা কি, চেঞ্জ অফ অরিজিন। বারবার দেখো এখানে সুন্দর করে পড়তে হবে, তাইলে আমরা আসলে শিখতে পারবো, এছাড়া শিখতে পারবো না। এক নাম্বার কথা বলছে, আমি ভিন্ন একটা কালি নিয়ে আসি, যে একটা ট্রান্সলেশন আর কিছুই না, এটা হচ্ছে একটা, এই দেখো ট্রান্সলেশন ইজ চেঞ্জ অফ অরিজিন, অরিজিনের চেঞ্জ, মূল বিন্দুর চেঞ্জ। তাহলে আমরা দেখতে পাচ্ছ এই যে কালো কালিতে মূল বিন্দু ছিল 0,0 তে, এরপরে মূল বিন্দু চলে গেছে আলফা বিটাতে, তাহলে আমরা দিয়ে এটা হয়ে গেছে চেঞ্জ। ট্রান্সলেশন, এই ঘটনাটাই ট্রান্সলেশন, যে আগের কোঅর্ডিনেট সিস্টেমের মূল বিন্দু যেখানে থাকবে, নতুন কোঅর্ডিনেট সিস্টেমের মূল বিন্দু অপর জায়গায় থাকবে, এই ব্যাপারটা কি ট্রান্সলেশন বলবো। সাথে সাথে আরেকটা কন্ডিশনও আছে, সেটাও আমাকে মনে রাখতে হবে। সেই কন্ডিশন কি বলছে, এই যেখানে একটা কথা বলছে, চেঞ্জ করা যাবে না, যে উইথআউট মানে ছাড়া, চেঞ্জিং দ্য ডিরেকশন অফ অ্যাক্সিস, ডিরেকশন অফ অ্যাক্সিস এর কোনো ধরনের ডিরেকশন চেঞ্জ হবে না, মানে অ্যাক্সিসের ডিরেকশন কোনো চেঞ্জ হবে না, অ্যাক্সিসের ডিরেকশন চেঞ্জ হবে না। দেখো তো ডিরেকশন চেঞ্জ হচ্ছে কিনা, আমি যদি মনে করে নিই যে ওল্ড সিস্টেমের ডিরেকশন এইদিকে, এটারও ওইদিকে আছে, কোনো ধরনের আঁকাবাঁকা হয়নি। ডিরেকশন চেঞ্জ মানে কি, যে আমরা স্ট্রেট লাইনকে বলি এরা ডিরেকশন চেঞ্জ করে না চলতে গিয়ে, এটা ডিরেকশন তো একই রকম, তাই না? তো দেখো ডিরেকশনের কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি যে এই ঘটনাটা ঘটছে, এটাই হচ্ছে আমাদের ট্রান্সলেশন। কিন্তু ট্রান্সলেশন হতো না, মনে করো এই ব্যাপারটা ট্রান্সলেশন হতো না, দেখাচ্ছি এটা হচ্ছে ওল্ড সিস্টেম, এটা আমার নিউ সিস্টেম, কিন্তু এটা পরবর্তীতে এরকম আইসা পড়ছে। হ্যাঁ, অরিজিনের চেঞ্জ হয়েছে, কিন্তু দেখো ডিরেকশনের কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই কারণে এটা ট্রান্সলেশন হতো না। তাহলে এই যে আমাদের যে ফিগারটা সেটা ট্রান্সলেশন হয়েছে, আমরা কি বলতে পারি? ওকে, এবার হচ্ছে আমরা আসলে এই ট্রান্সলেশন শেখার ফলে আমরা আসলে কি করতে চাই। তা আমরা যে কোনো ট্রান্সফরমেশন যে শিখি, দেখো তোমার নিশ্চিত মনে থাকবে, তাইলে বুঝতে পারবে এরপর আমাদের কাজটা কি। দেখবা আমরা যখন কার্তেশীয় থেকে পোলারে যাই, তখন আমরা কি করেছি, এভাবে সম্পর্ক নির্ণয় করেছি, যে কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক কি, তাই না? সম্পর্ক নির্ণয় করেছি, তারপরে এগুলা তৈরি করা শিখছি, যে x = r cos θ
এবং y ইকুয়ালস টু হচ্ছে r sin থিটা। যে আসলে আমরা ফিল করতে চাই কার্তেশীয়র মধ্যে এবং পোলারের মধ্যে কি সম্পর্ক আছে। ঠিক তেমনি আমরা যখনই এই যে ওল্ড আর নিউ কোঅর্ডিনেট সিস্টেম পাইলাম, আমরা আসলে এই ওল্ড আর নিউ কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে কি সম্পর্ক আছে সেটা হচ্ছে আমরা বের করতে চাই। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ স্মল এক্স কমা ওয়াই আর স্মল এক্স প্রাইম আর ওয়াই প্রাইম, এদের মধ্যে কি সম্পর্ক আছে আমরা সেটা নির্ণয় করতে চাই। তারপরে সেটা নির্ণয় করবো, আমাদের জন্য তো সহজ। তো দেখো আমি ওল্ড এর ক্ষেত্রে, আমি কালো কালি সব ওল্ড এর ক্ষেত্রে পি ছিল এখানে। তো আমরা যদি এক্স আর ওয়াই নির্ণয় করতে চাই, সাপোজ আমি একটু অন্যভাবে করি তাহলে ভালো হবে। এখান থেকে একটা লম্ব টানতে চাই, তাই না? আমরা সব এগুলো কিন্তু জানি। তো আমরা জানি আমি যদি নামকরণ করে থাকি যে এই যে ব্যাপারটা এম, এই যে এম, আমরা এখান থেকে জানি যে ও এম সমান ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে কালো কালি যা আছে সব ওল্ড। ও এম সমান কিন্তু আমার আসবে এক্স। দেখো এগুলো তোমরা জানো, সবাই জানি এগুলো। কিভাবে আমি একটু এখানে লিখতে চাই। আবার এখানে যদি 3,4 থাকতো, বুঝ 3 কোটি হচ্ছে 4, তখন আমরা কি করতাম? এভাবে এখান থেকে 3 ঘর যাইতাম, তারপর এখান থেকে এইটা, এই অংশটুকু ছিল 3, এই অংশটুকু ছিল হচ্ছে আমার 4, তাই না? ঠিক তেমন কাজ করছি আমরা। কালো কালি যা দেখতে পাচ্ছ সেটাকে আমরা ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম বলবো, এবং তাহলে এখান থেকে পাইছি ও এম সমান এক্স। সিমিলারলি আমরা লিখতে পারি যে পিএম সমান হচ্ছে আমার ওয়াই। ঠিক আছে, ওকে। এরপর আমরা লাল কালির ক্ষেত্রে একটা ব্যাপার নিতে পারি। দেখো লাল কালির ক্ষেত্রে এখানে লাল কালি আসে, এবার লাল কোঅর্ডিনেটের সিস্টেমের ক্ষেত্রে এখান থেকে একটা লম্ব টানা হবে। টান নিলাম এই যে এখান থেকে, এটার উপর থেকে এই যে টানলাম। ওকে, তাহলে এখান থেকে এটাকে আমি নাম দিলাম হচ্ছে সাপোজ লাল কালির ক্ষেত্রে যেহেতু এই বিন্দুটার নাম হচ্ছে এম প্রাইম, তাহলে আমরা দেখতে পাচ্ছি ও প্রাইম এম প্রাইম এটা মানে হচ্ছে আমার স্মল এক্স প্রাইম, এবং পি প্রাইম এম প্রাইম মানে হচ্ছে আমার ওয়াই প্রাইম। এগুলো কিন্তু একদম সহজ, এটা আমরা একদম বুঝতে পারি, ছোট ক্লাসে পড়া এটা। তো এখান থেকে আমি একটু একটু চালাকি করতে চাই জাস্ট। এটা একটা ভিন্ন কালি, এটা কিন্তু কোনো ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম বা নিউ কোঅর্ডিনেট সিস্টেম না। আমি যেহেতু সম্পর্ক নির্ণয় করতে চাই, মানে এক্স ওয়াই এইগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে চাই, আমি যদি একটু দাগাতে চাই যে আমি আসলে কি করতে চাই, আমি আসলে এই যে ব্যাপার আছে যা দেখতে পাচ্ছ এক্স ওয়াই, এক্স প্রাইম ওয়াই প্রাইম, এদের সাথে কি সম্পর্ক আছে একসাথে করতে চাই, সেই সম্পর্ক নির্ণয় করতে চাই। তাহলেই আমাদের হয়ে যাবে, আসলে এটা একটা সূত্র হয়ে যাবে। তাহলে আমি এই কারণে একটা ভিন্ন কালি নিয়ে এখান থেকে একটা লম্ব টেনে দিতে চাই ডট 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 দিয়ে, এবং এই পয়েন্টটার আমি নাম দিতে চাই জাস্ট এল। তাহলে দেখো আমি যদি আহ, এই যে ব্যাপারটা, এই যে এটাকে একটা পয়েন্ট হিসেবে ধরতাম, মনে করো এই পয়েন্টটার নাম হচ্ছে সাপোজ আমার কিউ, সাপোজ। তাহলে আমি কি বলতে পারতাম যে ও এল সমান, এখানে নতুন করে ও এল সমান হচ্ছে আলফা হবে। দেখো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট ওল্ড কোঅর্ডিনেটেড সিস্টেমের সাপেক্ষে ও এল সমান আলফা হবে, আর কিউ এল সমান হচ্ছে আমার আসবে বিটা। এটা আমরা বলতে পারি, একদম সহজ হিসাব, তাই আছে না? আচ্ছা, এটা একটু লিখে রাখলাম। তাহলে এবার আমি একটু সম্পর্ক নির্ণয় করতে চাই। আমি এবার কিন্তু আর কালো কালি কোনো কালি না, এবার অন্য একটা কালি নেই, যেহেতু আমরা কালোটাকে ওল্ড হিসেবে ধরেছি। তাহলে আমরা কি কি লিখতে পারি দেখো, আমরা দেখতে পাচ্ছি এক্স সমান, এক্স কে লেখা যায় হচ্ছে ও এম, বারবার দেখতে পাচ্ছ এই যে এক্স সমান ও এম, যেখান থেকে নিয়েছি। আর ও এম কে কিভাবে লিখতে পারি, দুটো ভাগে ভাগ করে দিতে পারি। দেখো ও কে লিখতে পারি, ও এম কে লিখতে পারি ও এল প্লাস এল এম। কেন এরকম লিখবো, কারণ হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক তৈরি করা। আমি আহ, এখান থেকে আবার লিখতে পারি ও এল এর জায়গায় ও এল থাকুক, এল এম কে আমরা লিখতে পারি, দেখো এল এম যেই কথা ও প্রাইম এম প্রাইম একই কথা। ও এল সমান হচ্ছে আমার লেখা আছে আলফা, আর ও প্রাইম এম প্রাইম এই যে লেখা আছে এক্স প্রাইম। দেখো এই যে আমাদের কিন্তু সম্পর্ক চলে আসলো এক্স এবং এক্স প্রাইমের মধ্যে। কথা হচ্ছে আমরা কেন এখানেই থেমে গেলাম না, এখানেই কেন থেমে গেলাম না? এর কারণ ও এল সমান আমরা জানি যে ও এল সমান আলফা আসতো, কিন্তু এল এম সমান কিন্তু আমরা কিছু জানতাম না। ঠিক আছে, এই কারণে আমরা এই অংশটুকু নিয়েছি, যে যেহেতু এল এম আর ও এম ও প্রাইম এম প্রাইম একটা মান আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি এটা নিয়েছি এবং তাদের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেছি, এক্স সমান আলফা প্লাস এক্স প্রাইম। ঠিক আছে, আচ্ছা। এরপর আমি যদি সিমিলার ওয়েতে ওয়াই নিয়ে কাজ করতে চাইতাম, যে ওয়াই ওয়াই সমান, আচ্ছা সিমিলার ওয়েতে আমি যদি ওয়াই নিয়ে কাজ করতাম, আমরা জানি ওয়াই সমান আমরা দেখতে পাচ্ছি পিএম লেখা। পিএম কে আমি কিভাবে লিখতে পারি, পিএম কে আমি লিখতে পারি, দেখো পিএম সমান লেখা যায় এম এম প্রাইম প্লাস পি প্রাইম এম প্রাইম, নাকি? রাইট। আচ্ছা, আমরা এম এম প্রাইম, দেখো এম এম প্রাইম যত এখান থেকে এই দৈর্ঘ্যটুকু যতটুকু, এখান থেকে দেখো এই যে এখান থেকে এই দৈর্ঘ্যটুকু যতটুকু, এখান থেকে তা কিন্তু একই কথা, এটা কিন্তু একইটুকুই কথা। তাহলে আমরা জানি এম এম প্রাইম সমান হচ্ছে কিউএল। তাহলে কিউএল এর মান কত? এম এম প্রাইম মানে হচ্ছে কিউএল, এটা একটু লিখে দেই, যে এটা মানে হচ্ছে কিউএল, কিউএল। আর পি প্রাইম এম প্রাইম এটা যথারীতি থাকুক। এখান থেকে কিউএল সমান আমরা কি পেলাম, কিউএল সমান পেলাম হচ্ছে বিটা, আমাদের দেওয়া আছে এই বক্সগুলো থেকে আমরা লিখতেছি, এই যেগুলো থেকে
এবং পি প্রাইম এম প্রাইম মানে হচ্ছে তোমার ওয়াই প্রাইম। দেখো এখানেও কিন্তু আমরা একটা সম্পর্ক পেয়ে গেছি। এই যে দুটো সম্পর্ক দেখছো, এটাই হচ্ছে ট্রান্সলেশনের একটা ফর্মুলা হিসেবে পরবর্তীতে আমরা কাজ করে থাকবো, যে ট্রান্সলেশন দেখলে এরকম করবো। তো এখানে এক্স কি, এক্স হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমের ভুজ, ওয়াই কি, ওয়াই হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমের ভুজ, আর এক্স প্রাইম কি, এটা হচ্ছে নতুন, আবার বলছি এক্স প্রাইম হচ্ছে নতুন কোঅর্ডিনেট সিস্টেম এর ভুজ, এবং ওয়াই প্রাইমও নতুন কোঅর্ডিনেট সিস্টেমের কোটি। আর আলফা কি, আলফা হচ্ছে নিউ অরিজিন, বিটা কি, বিটাও নিউ অরিজিন, কিন্তু মানে তুমি বলতে পারো যে ভুজ এবং কোটি, এগুলো আমার মনে থাকতে হবে। তার মানে এখন আমরা যদি ডেফিনেশনটা যাই, যে ট্রান্সলেশন আর কিছুই না। ট্রান্সলেশন কি, আমি একটু ডেফিনেশনটা লিখি, এরপর একটু বোঝাতে চাই। তাহলে ট্রান্সফরমেশন কি, আমি একটু লিখতে চাই, কালো কালি দিয়ে লিখি এবার এখানে। ট্রান্সলেশন হচ্ছে একটা প্রসেস, কি প্রসেস, দ্য প্রসেস অফ চেঞ্জিং, কি চেঞ্জ করার প্রসেস, দ্য কোঅর্ডিনেটস অফ আ পয়েন্ট। আমরা কি করেছি দেখো, এই যে এখানে পি কোঅর্ডিনেট ছিল এক্স কমা ওয়াই, পি প্রাইম একই পয়েন্ট, কিন্তু এটা একই পয়েন্ট, তার কোঅর্ডিনেট হয়ে গেছে এক্স প্রাইম ওয়াই প্রাইম, অর্থাৎ কি হচ্ছে, কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন, কারণ নিউ কোঅর্ডিনেট সিস্টেম এখানে চলে আসছে, অরিজিনটা আলফা বিটাতে চলে আসছে, এই কারণে নিউর সাপেক্ষে ওই পয়েন্ট আর ওইটা থাকবে না। বুঝতে পেরেছো কথা, মানে ব্যাপারটা যদি আমি এইভাবে ফিল করাই, এটা আমার ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম, এখানে এই পয়েন্টের স্থানাঙ্ক যদি 3,4 হয়ে থাকে, আমি যদি এটাকে 0,0 ধরি, এখন যদি আমি অন্য একটা সিস্টেম নিয়ে আসি এখানে, সেই পয়েন্টের স্থানাঙ্ক তার সেম থাকবে না, কারণ এবার এখানে আমার অরিজিন শিফট করে ফেলছে, মনে করে নাও, ঠিক আছে। তাহলে এখানে পয়েন্ট অন্যরকম হয়ে যাবে, এর সাপেক্ষে এর থেকে এর ডিসটেন্স ততটুকু হবে না, এখান থেকে এই ডিসটেন্স যতটুকু, এটা থেকে ততটুকু না, তো এই কারণে আমাদের চেঞ্জ হয়ে যাবে ওই পয়েন্টটা। তো এটাই তো এক ধরনের ট্রান্সফরমেশন, কারণ ট্রান্সলেশন এক ধরনের ট্রান্সফরমেশন, ঠিক আছে। তাহলে ট্রান্সফরমেশন ব্যাপারটা কি, দ্য প্রসেস অফ চেঞ্জিং দ্য কোঅর্ডিনেটস, দ্য কোঅর্ডিনেটস of a point, একটা পয়েন্টের, of a point is called, এটাকেই বলা হবে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস অফ অ্যাক্সিস। লিখে দিলাম ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস, এই পর্যন্ত। ওকে, তাহলে এবার আমরা ডেফিনেশনটা শিখে ফেললাম, এবার আমরা ট্রান্সলেশন শিখে ফেললাম। ট্রান্সলেশন আর কিছুই না, তুমি শুধুমাত্র, আমাদের এরকম প্রমাণ এত কিছু দরকার হয় না সাধারণত, আমরা শুধুমাত্র ট্রান্সলেশন কি স্যাররা জিজ্ঞেস করতে পারে, ট্রান্সলেশন কি, ট্রান্সলেশন হচ্ছে অরিজিনের চেঞ্জ, কিন্তু অ্যাক্সিসের কোনো চেঞ্জ হবে না, ডিরেকশন মানে অ্যাক্সিসের ডিরেকশনের কোনো চেঞ্জ হবে না। তারপরে মনে রাখতে হবে এই ফর্মুলা দুইটা, এই যে একটা ফর্মুলা আর এই যে একটা ফর্মুলা। ট্রান্সলেশনের ক্ষেত্রে x সমান হচ্ছে আলফা প্লাস এক্স প্রাইম, y সমান বিটা প্লাস ওয়াই প্রাইম। হ্যাঁ, এগুলোর প্রয়োগ কোথায় আছে, বলে এগুলোর প্রয়োগ আছে মেকানিক্সে। মেকানিক্সে যখন করবো, তখন আমরা যে ভার্চুয়াল ওয়ার্ক করতে গেলে দেখা যাবে যে এগুলো আমাদেরকে ইউজ করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে যেতে চাই রোটেশন। তো আমরা রোটেশন কাকে বলে সেটা একটু লিখতে চাই। রোটেশন, রোটেশন বিস্তারিত পড়লে মনে থাকবে, বিস্তারিত না পড়লে মনে থাকবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। আর মুখস্থ করলে তো আরো ভালো। হ্যাঁ, বুঝার পরে মুখস্থ করা কোনো দোষের না, কিন্তু না বুঝে মুখস্থ করাটা দোষের। এই রোটেশন ইজ চেঞ্জ অফ দ্য ডিরেকশন অফ অ্যাক্সিস, এখানে একটা কথা আছে, উইথ আউট চেঞ্জিং দ্য অরিজিন। এটা কি বলছে, এটা একটু দেখতে চাই। এখানে বলছে, এর আগের বার যেটা বলছে সেটা না, এবার কিন্তু মানে আগেরটার বিপরীতের মতো মনে হবে। দেখো একই রকম, সেটা হচ্ছে একটা রোটেশন হচ্ছে এক ধরনের চেঞ্জ। কি ধরনের চেঞ্জ বলছে, দেখো চেঞ্জ অফ দ্য ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস, এবার হচ্ছে অ্যাক্সিসের ডিরেকশন হচ্ছে চেঞ্জ হবে, কিন্তু অরিজিনের কোনো চেঞ্জ হবে না। সহজ কথা। দুই নম্বর কথা কি, আর আগের বার কি হয়েছিল, অরিজিনের চেঞ্জ হবে, ডিরেকশন অফ অ্যাক্সিস চেঞ্জ হবে না। এবার সেই একদম পুরোপুরি উল্টো ঘটনা, এটাকে বলবো আমরা রোটেশন। রোটেশনটা কিরকম হয়ে থাকে, আমি যদি আবার সিমিলারলি কালো কালি লাল কালি দিয়ে আঁকি, তখন ব্যাপারটা বুঝতে সহজ হয়ে যাবে আমাদের জন্য। ধরো এটা হচ্ছে আমার ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম, এটা হচ্ছে আমার ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এখানে এর অরিজিনকে আমরা 0 দ্বারা ডিনোট করে ফেলতে পারি, 0 বা ও হিসেবে, এখানে হচ্ছে তোমার 0,0, এটার হচ্ছে দিক এরকম দিয়ে দিলাম x, আর এটা হচ্ছে আমার ক্যাপিটাল ওয়াই। আচ্ছা, এরপর আর লাল কালি দিয়ে ব্যাপারটা কিরকম আসবে দাও, মনে করো এখানে একটা ব্যাপার, এবার এখানে লাল কালিটা কিন্তু আমাদের নিউ নিউ কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, এবার এখানে হচ্ছে ক্যাপিটাল এক্স প্রাইম, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই প্রাইম। ওকে, আর দেখতে পাচ্ছ এখানে একটা থিটার সৃষ্টি হয়েছে। থিটা মানে আগে যে সিস্টেমটা ছিল ওল্ড সিস্টেম মানে কালো কালি, সেটা থেকে নিউ সিস্টেমটা এরকম থিটা কোণে ঘুরে গেল। এই কারণে আমরা হচ্ছে এখানে একটা রোটেশন ব্যাপার করে থাকি, কি বলি, যে রোটেশন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই কথাটাই বলছে, আমাদের ফিগারটা কি এটার সাথে মিলছে কিনা। রোটেশন কি, রোটেশন ইজ আ চেঞ্জ অফ ডিরেকশন অফ অ্যাক্সিস, ডিরেকশন অফ অ্যাক্সিস এর চেঞ্জ হচ্ছে। দেখো তো এবার ডিরেকশন কি একরকম আছে, ডিরেকশন এটার এরকম, আর এটা গেছে এই দিক দিয়ে, তাহলে ডিরেকশন অফ অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে, কিন্তু অরিজিনের কোনো চেঞ্জ হবে না। দেখতে পাচ্ছ দুইটার অরিজিন, ওল্ড সিস্টেম এবং নিউ সিস্টেম, দুইটার অরিজিন কিন্তু 0,0, তাহলে চেঞ্জ হয়েছে।
চেঞ্জ হয়নি ডিরেকশন, সরি অরিজিন চেঞ্জ হয়নি কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়েছে, এই যে ঘটনাটা এটাকে আমরা বলবো রোটেশন। সিমিলার ওয়েতে আমরা প্রমাণ করতে পারি এটাকে। তো এটার প্রমাণটা আমি একটু করাতে চাই, যদি একটু মনে হবে যে এটা কি ফালতু প্রমাণ। সিমিলার ওয়েতে আমি যদি মনে করে নিই এখানে একটা পয়েন্ট আছে পি, এটা ওল্ড সিস্টেমের সাপেক্ষে এটা এক্স কমা ওয়াই, তাহলে আমি আবার এক্স ওয়াই কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি। এক্স ওয়াই বের করবো হচ্ছে এখান থেকে একটা লম্ব টাইনা ফেলবো, তো এটার নাম দিলাম আমি হচ্ছে এল, এটা হচ্ছে আমার এল, তাহলে আমরা এখানে লিখে রাখবো এগুলো, ও এল সমান হচ্ছে এক্স, আর আমার পি এল এটা সমান হচ্ছে আমার ওয়াই, ঠিক আছে। এরপর লাল মানে নিউ কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে এই পয়েন্টটাই তখন নিউ কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে মনে করে নিলাম এই পি প্রাইম হয়ে যাবে সেটা, ওই পয়েন্টটাই সেটা এক্স প্রাইম, এখানে ওয়াই প্রাইম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, অনেক সময় এটাকে পি প্রাইম নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ ওই পয়েন্টটাই জাস্ট এবার কোঅর্ডিনেট চেঞ্জ হবে, মানে ভুজ এবং কোটি এগুলো চেঞ্জ হবে, ঠিক আছে, ওই পিও লিখতে পারো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার গেল, এবার হচ্ছে আমি দেখো আমরা জানি এবার কিন্তু লালটার ক্ষেত্রে এবার এক্স ওয়াই পাবো কিভাবে, হ্যাঁ, এই মানে এক্স প্রাইম ওয়াই প্রাইমটাকে আমরা পাবো, এখান থেকে একটা লম্ব টানতে হবে, লম্ব টাইনা দিই, এবার কিন্তু লম্বটা হবে এটার উপরে। আচ্ছা, বাড়ি থেকে একটু ফোন আসছে। আচ্ছা, তো আমরা এরপর যদি আমরা এই যে এটার নাম দেই, আমরা নতুন আমরা আমরা কিন্তু জানি যে যখন এক্স এবং ওয়াই বের করতে হয় আমরা ছোটকাল থেকে জানি, তারপর আবার একটু বলছি। ধরো সাপোজ এরকম, ও এখানে আছে ধরো আমার এক্স এবং ওয়াই, তখন আমরা কিন্তু সবসময় এরকম একটা পারপেন্ডিকুলার টেনে ফেলবো, তাই না? এবং ওয়াই বের করতে যায় এটুকু হচ্ছে আমার এক্স হবে, এক্স মানে কি, আবার বলছি এক্স মানে কি, আমরা কিন্তু ওভাবে বলি না, এক্স মানে হচ্ছে ওয়াই এর উপর পারপেন্ডিকুলার লম্ব টানলে আমরা এক্স পাবো। দেখো যেখান থেকে এটা যদি আমার পি হয় তাহলে পি, এটা যদি আমার এম হয় সাপোজ, তাহলে দেখো ওয়াই এর উপর পারপেন্ডিকুলার টানলাম তাহলে পি এম সমান দেখবে অবশ্যই এক্স পাবো, এবং এই পি থেকে এক্স অক্ষের উপর যদি আমি লম্ব টানি তখন আমরা ওয়াই পাবো। তাহলে সিমিলারলি আমি এই কথাটা বলতে পারি, এটা নতুন কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে, নতুন কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমি কার উপর লম্ব টানছি, দেখো এক্স প্রাইমের উপর, আর এই বিন্দুটার নাম কি দিয়েছি আমি, এটার নাম দিচ্ছে হচ্ছে এম প্রাইম। তাহলে এই পি এম প্রাইম এইটুকু সমান, আমরা যেহেতু এক্স এর উপর টানছি তাহলে আমরা ওইটা দ্বারা ওয়াই পাবো, তাই না? তাহলে এটা পাবো হচ্ছে পি, আর একটা হচ্ছে এম, সাপোজ এম দাও, এখানে এম প্রাইম দেওয়ার দরকার নেই, এখানে এম দিলাম, তাহলে পি এম সমান কত দিব, পি এম সমান আমি পাবো হচ্ছে ওয়াই প্রাইম, কারণ কার উপর লম্ব টানছি আমি, এক্স এর উপর। সিমিলারলি আমি যদি এই পি থেকে আমি এবার এই যে নতুন কোঅর্ডিনেটের উপর একটা লম্ব টানি এবং এর, তাহলে আমি কি পাবো, তাহলে আমি কি পাবো, সাপোজ এইটা, এটার নাম কি দিব, একটা ধরো মনে করো সাপোজ এটার নাম দিব হচ্ছে আর, আর দিলাম মনে করো আর, আর দিলাম, তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে পি আর, পি আর সমানই হচ্ছে ও এম হবে, পি আর সমান ও এম, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে ও এম। যদি আমাদের এই চিত্রটা একটু বেশি বাঁকা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না মনে হয় যে, আর একটা কথা হচ্ছে এই যে থিটাটা দেখতে পাচ্ছ, এই যে থিটাটা, এখানে থিটা আর এখানে থিটা সেম হবে, মানে সমানভাবে রোটেশন করবো, হ্যাঁ। তাহলে ও এম সমান হচ্ছে আমার, এবার আমরা যেহেতু ও এম সমান পি আর এভাবে লিখে দিই, পি আর সমান হচ্ছে ও এম, সমান হচ্ছে ও এম মানে হচ্ছে আমরা কার উপর যেন লম্ব টানছিলাম, এটা ওয়াই এর উপর লম্ব টানছিলাম, তার মানে এখানে আমরা এক্স প্রাইম পাবো। এই পর্যন্ত একটু লিখে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা কাজ করি, এবার একটু এটা ভিন্ন কালি দিয়ে করি, এগুলো হচ্ছে জাস্ট এক্সট্রা কাজ। আমরা একটা এখান থেকে এইটাকে একটা অ্যাড করে দিলাম, মানে লম্ব টাইনা দিলাম। আচ্ছা, আমি একটু ভালোভাবেই টাইনা দিই, এগুলো আসলে প্রমাণ আমরা জানি সবাই, সহজ, তারপর আমি একটু করে দিচ্ছি। এটার নাম আমরা দিচ্ছি হচ্ছে এন, এই যে এখানের বিন্দুটার নাম দিচ্ছি হচ্ছে এন, তাহলে তো আমাদের হয়ে যায়, হ্যাঁ, থিটা। এবার একটু দেখো একটা কাজ করি আমরা একটু এখানে একটু বোঝার জন্য, কারণ হচ্ছে এবার এটা একটু জটিল মনে হয়, কারণ যেহেতু একটু আঁকাবাঁকা মনে হচ্ছে। এই পয়েন্টটা যদি আমাদের থিটা হয় ভালোভাবে বুঝতে হবে, এটা থিটা, আর এটা কত, এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা আমরা কি জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ধরো ওই অ্যাঙ্গেলটা বের করতে চাই, ওটাকে আমি এক্স দিতে চাই, তাহলে থিটা প্লাস 90 ডিগ্রি প্লাস এক্স সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমরা কত পাই, এক্স সমান 180 মাইনাস 90 মাইনাস থিটা, তাহলে এক্স সমান আমরা পাচ্ছি 90 মাইনাস থিটা। তার মানে এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 মাইনাস থিটা। তাহলে আমরা জানি আমরা কি লিখতে পারি এরপরে, আহ, এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে, এখানের এই অ্যাঙ্গেলটা যেহেতু বিপরীত কোণ, তাহলে এখানেও আমরা ওই অ্যাঙ্গেলটা পাবো 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। এবং দেখতে পাচ্ছ এটা কিন্তু লম্ব ছিল, এখানে কিন্তু এটা লম্ব ছিল, লম্ব টেনেছিলাম এক্স প্রাইমের উপরে, তাহলে এটা 90, 90 মাইনাস থিটা পাইছি একটা, আরেকটা পাবো হচ্ছে 90, কোথা থেকে 90টা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, আমরা কিন্তু বের করতে পারবো। ওই অ্যাঙ্গেলটা যদি মনে আমি মনে করি যে ওটা হচ্ছে আননোন, ওটা হচ্ছে ওয়াই, মনে করো ওয়াই, তাহলে ওয়াই সমান কত আসবে, একটা হচ্ছে 90 মাইনাস থিটা, আরেকটা হচ্ছে 90, আরেকটা হচ্ছে ওয়াই আননোন, সেটাকে আমরা বের করতে চাই, এই তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে পাই ওয়াই সমান থিটা, দেখো এগুলো ওই পাশে নাও সব, ওয়াই সমান থিটা পাই, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের থিটা বের হয়ে গেল, ঠিক আছে। ওকে, তাহলে আমি এগুলো একটু মুছে দিতে চাই কারণ এই বিন্দুটি দেখা যাচ্ছে। ওকে।
এইগুলো মুছে দিলাম থিটা। তাহলে আমরা কি এতটুকু বুঝাইতে পারছি যে এই ব্যাপারটাকেও আমার থিটা হবে। এটা বোঝানোর জন্য এত কাজ করেছি। আচ্ছা, এবার এবার আমরা একটু যেতে চাই। আমরা দেখো x সমান আমরা জানি OL। ওই যে ওখান থেকে এই যে এগুলা থেকে নিচ্ছি এবার। x সমান এই যে এই বক্সটা থেকে নিচ্ছি। x সমান হচ্ছে OL। আমাদের উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক তৈরি করা নতুন এবং পুরাতনদের মধ্যে। OL সমান হচ্ছে লিখতে পারি OQ, দেখো চিত্র থেকে। আর QL। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে দেখো। সেটা কিউটা আমি তো ডিনোট করে নিই। এখান থেকে আরেকটা ব্যাপার টাইনা নাও। এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে আমার কিউ। তাহলে দেখো তো এটা লেখা যায় কিনা? OL মানে হচ্ছে পুরাটা আমি কি করলাম এখান থেকে OQ মাইনাস যদি আমি QL করে দিই তাইলেই কিন্তু আমি পাওয়া যায়। কেন এরকম করব? কারণ আমার নতুন এবং পুরাতনের মধ্যে সম্পর্ক লাগবে এই কারণে। আচ্ছা, এখানে OQ এর জায়গায় OQ লিখে দাও। আর আমরা জানি QL সমান যেই কথা, দেখো QL এই যে এখান থেকে এটা যেটা MN একই কথা। তাহলে এখানে লিখে দিতে পারি MN। আচ্ছা, ওটা একটু মুছে নেই দাগটা। মাইনাস MN। এখান থেকে আমরা এগুলো একটু লিখে দেই এই পাশে। ত্রিভুজ OMQ। এখানে দেখো আমরা এটা পাই। আচ্ছা, আগেই লিখে রাখি এগুলো। cos থিটা সমান আছে, cos মানে হচ্ছে ভূমি বায়ু ত্রিভুজ, তাহলে আমরা লিখতে পারি ভূমি মানে OQ আর ওখানে OM। এরপর ত্রিভুজ PMN, এগুলো কিন্তু আমরা জানি কারণ আমি চিত্রতে যাচ্ছি না বা করছি না, আমি শুধু লিখে দিলে এগুলো আমরা জানবো কারণ যেহেতু আমরা ম্যাথমেটিক্সে পড়ি। এটা PM। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো OQ, এই যে এখান থেকে OQ আর গুণনের মাধ্যমে লিখতে পারি OM cos থিটা। MN সমান লিখতে পারি কি আর গুণনের মাধ্যমে PM sin থিটা। ওকে। এরপর OM সমান আসলে কি? দেখো এই যে বক্সে লেখা আছে। এই যে OM সমান হচ্ছে x প্রাইম cos থিটা মাইনাস পিএম মানে কি? পিএম মানে হচ্ছে ওয়াই প্রাইম এই যে সাইন থিটা। তাহলে x সমানের মধ্যে দেখো x এবং এই যে আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম x এবং x প্রাইম y প্রাইমের মধ্যে। কেন এখানে থিটা আসবে? কারণ এখানে যেহেতু একটা রোটেট করছে এবং মনে রাখতে হবে আমরা কিন্তু এই থিটাটা এবং এই থিটাটা একটা সেম ধরে কাজ করেছি। ঠিক আছে? আচ্ছা। এরপর আমরা যদি আবার সিমিলারলি এরকম y নিয়ে কাজ করতাম তাহলে আমরা y টা একটু লিখে ফেলি। y সমান PL, দেখো বক্স থেকে আমরা লিখেছি। PL কে আমরা লিখতে পারি PL প্লাস NL, দেখো PN প্লাস NL। আর আমরা জানি এখান থেকে দেখো PN সমান আবার সিমিলারলি এই যে এরকম ত্রিভুজ থেকে নিয়ে আমরা চাইলেই এগুলো লিখতে পারি। সেটা হচ্ছে পাবো PM cos থিটা প্লাস OM sin থিটা। আমি সাধারণত এই প্রমাণটা করাই না, তারপরে লিখে দিলাম তোমাদের জন্য। y সমান হচ্ছে PM মানে হচ্ছে y প্রাইম আর cos থিটা, আর OM মানে হচ্ছে x প্রাইম sin থিটা। সিমিলার ওয়েতে এগুলো করতে হবে। তাহলে আমরা দুটো সম্পর্ক পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ x সমান এত আর y সমান এত, এই ব্যাপারটা। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে তোমার রোটেশন। রোটেশন মানে কি? রোটেশন মানে হচ্ছে সেখানে অরিজিনের কোনো চেঞ্জ হবে না, কিন্তু অ্যাক্সিসের ডিরেকশনের চেঞ্জ হবে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে এই সূত্রটা আমাদের কিভাবে মনে রাখবে? তাহলে আমরা মুখস্থ করতে চাই, মানে এটিএম, এটা একটা। আচ্ছা, এরকম করে দিলাম। এটিএম মানে কি? একটানা মুখস্থ করার একটা ব্যাপারটা কিভাবে আমরা মুখস্থ করব সেটার জন্য আমরা একটা সিস্টেম তৈরি করেছি। সিস্টেম মনে রাখা আসলে আমাদের কিন্তু শুধুমাত্র ভাইভাতে জিজ্ঞেস করবে বা পরবর্তী কাজে যেটা লাগবে সেটা হচ্ছে রোটেশনটা কি এটা বুঝে কিনা। আর এই যে ব্যাপারটা প্রমাণ করা, এটা তো একটা ছোটকালের শিশুও পারবে। ঠিক আছে? রোটেশন ব্যাপারটা কিভাবে কি আসলে এটা বলবে, এরপরে বলবে যে রোটেশনের ফর্মুলাটা তুমি জানো কিনা, মানে এই যে দুটো বক্স করলাম সেটা, এটা একটু জানতে চাইবে। তাহলে আমরা রোটেশনের ফর্মুলাটা মুখস্থ করব, কিভাবে মুখস্থ করব আমি একটু সেটা টেকনিকটা বলে দিই। এখানে একটা বক্স করে দিচ্ছি। আচ্ছা, বক্সটা হচ্ছে এখানে আমার এক্স প্রাইম থাকবে, এখানে হচ্ছে আমার এক্স প্রাইম, এখানে হচ্ছে আমার ওয়াই প্রাইম। ও, এরপর এখানে হচ্ছে আমার এক্স থাকবে, এখানে ওয়াই থাকবে, অর্থাৎ এক্স সমান এই দেখো এটা আমরা তৈরি করতে চাই এক্স সমান এক্স প্রাইম কস থিটা। তাহলে মনে রাখবা এখানে কস থিটা দিবা, এখানে সাইন থিটা দিবা। এরপর কজের ডিফারেন্সিয়েশন এখানে দিতে হবে। আবার বলছি কজের ডিফারেন্সিয়েশন এখানে দিতে হবে। তাহলে হয় কি? কজের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন থিটা। এরপর সাইনের ডিফারেন্সিয়েশন, এই যে এখানে এই বক্সে সাইনের ডিফারেন্সিয়েশন দিতে হবে। তাহলে সাইনের ডিফারেন্সিয়েশন কি? সাইনের ডিফারেন্সিয়েশন হচ্ছে cos থিটা। এবার দেখো এই বক্সটা তোমাকে মনে রাখতে হবে। এখন দেখো হয়ে যাবে। এবার দেখো cos সমান এই সরি x সমান এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে x প্রাইম cos থিটা, x প্রাইম cos থিটা মাইনাস y প্রাইম sin থিটা। পরবর্তীটায় y সমান তাহলে কি আসবে? এই যে x প্রাইম sin থিটা y প্রাইম cos থিটা, এবং দুটোই প্লাস। এভাবে আমরা মুখস্থ করতে পারি চাইলে এই টেকনিকের মাধ্যমে। তাহলে আমরা এভাবেও মনে রাখতে পারি। যখন বলবে স্যার আমি একটু সময় নিতে চাই, আমি এভাবে মুখস্থ করেছি, তাহলে হয়ে যাবে। এবার সর্বশেষ যে ট্রান্সফরমেশন সেটা হচ্ছে রিজিড বডি মোশন। এটা সাধারণত মেকানিক্স লাগে, আমার সেটা একটু লাগবে। সেটা হচ্ছে রিজিড বডি মোশন। তো রিজিড বডি মোশনটা একটু করতে চাই। রিজিড বডি মোশন আর কিছুই না, সেটা হচ্ছে তোমার ট্রান্সলেশন এবং রোটেশন এগুলো যদি একসাথে ঘটে থাকে তখন আমরা সেই ঘটনাকে বলি হচ্ছে রিজিড বডি মোশন। এবং এই ব্যাপারটা যেহেতু মেকানিক্স একটু বেশি লাগে এই কারণে আমরা এখানে করতে চাচ্ছি। আমরা একটু লিখে দিই যে রিজিড বডি মোশন, রিজিড বডি মোশন is a combination
অফ ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন এই দুটার কম্বিনেশন। তাহলে এটার চিত্রটা কিরকম হতে পারে, আমি চিত্রটা যদি দেখাতে চাই, এটা হচ্ছে ওল্ড সিস্টেম, নিউ সিস্টেম, সরি এটা হচ্ছে ওল্ড সিস্টেম। তো এখানে একটা অরিজিন থাকবে, এখানে নতুন এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার আমি একটা নতুন সিস্টেম নিতে চাই, তো এখানে ট্রান্সলেশন এবং রোটেশন উভয়ই ঘটবে, কিন্তু এটা একটু মনে রাখতে হবে। দেখো তাহলে একসাথে যেহেতু ঘটবে, প্রথম কথা হচ্ছে আমি একটু প্রথমে একটু অন্যরকম ভাবে আঁকতে চাই তোমাকে বোঝানোর জন্য। যেহেতু ট্রান্সলেশন করবে, আমরা জানি ট্রান্সলেশন মানে অরিজিন শিফট হবে, এরকম একটা ব্যাপার আসবে, এখানে একটা ব্যাপার আসবে, যাই হোক এরকম একটা ব্যাপার আসবে, এটা ও প্রাইম, এটা হচ্ছে ও প্রাইম। আচ্ছা, এরপর তাহলে এটা আমার এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম, এখানেই সে ক্ষান্ত থাকবে না, সে এরপর আবার রোটেট করবে, তার মানে এখানেই সে আরেকটা রোটেট করে ফেলবে, আমি এখানে আরেকটা ঘটনা ঘটবে, তার মানে ভিন্ন একটা কাহিনী, এখানে সে আবার এখানে আইসা সে আবার ট্রান্সলেটেড হবে, রোটেটেড হবে, এখানে সে আইসা আবার রোটেট হবে, তাহলে এটার অ্যাঙ্গেল যদি থিটা হয়, এটাও থিটা হবে। তাহলে কি হলো, এখানে তিনটা ঘটনা ঘটবে, মানে টোটালি একটা হচ্ছে এটা ধরো ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম, তাই প্রথমে আইসা দেখো এখানে ট্রান্সলেশন করছে, কারণ অরিজিনের চেঞ্জ হয়েছে, সাথে সাথে কি হয়েছে, এই যে দেখো এক্স প্রাইম ওয়াই প্রাইম কিন্তু তোমার চেঞ্জ করে নাই, পরবর্তীতে আইসা এর সাথে রোটেট করবে, এই যে এটাকে এখন নাম দাও এক্স ডাবল প্রাইম, এইটাকে নাম দাও ওয়াই ডাবল প্রাইম, এই ঘটনাটা ঘটবে, বলো তো বুঝছো কিনা এখানে কি ঘটনা ঘটে। অর্থাৎ একবার ট্রান্সলেশন ঘটবে, ট্রান্সলেশন অরিজিন শিফট করবে, তারপর হচ্ছে আবার কি বলছি রোটেশন হবে, তার রোটেশন হবে, রোটেশন হতে গেলে কি হতে হয় বুঝলাম, অরিজিনের কোনো চেঞ্জ হয় না, দেখো এখানে কিন্তু অরিজিনের চেঞ্জ হচ্ছে না, এরকম একটা ফিগার পাবো আমরা। আচ্ছা, তাহলে এটার ফর্মুলাটা কি বলে, এটার ফর্মুলাটা আমরা প্রতিষ্ঠা করতে না গেলাম, এটার ফর্মুলাটা একদম সহজ, মনে রাখার সিস্টেম আছে। তো ফর্মুলাটা কি বলছে, এটার ফর্মুলাটা হচ্ছে কালো কালি দিয়ে লিখে দিচ্ছি, x সমান আগেরটার মতো একদম পুরো, যে x প্রাইম cos থিটা মাইনাস y প্রাইম sin থিটা, যেহেতু এখানে রোটেশন এবং তোমার ট্রান্সলেশন উভয় ঘটছে, তার মানে দুইটা ফর্মুলা যেন একসাথে কম্বাইন করা যেতে পারে, এরকম একটা কজ করা হয়েছে, এখানে একটা আলফা দিতে হবে, আর এখানে x প্রাইম sin থিটা প্লাস y প্রাইম cos থিটা প্লাস এখানে একটা বিটা নিতে হবে, এই যে ফর্মুলাটা, এটাই হচ্ছে আমাদের রিজিড বডি মোশনের ফর্মুলা। এই যে দুটো ফর্মুলা লিখলাম, চিত্রটা সম্পর্কে আমাদের অবশ্যই খেয়াল থাকবে আশা করি। এইটা হয়ে গেল আমাদের, তাহলে এই তিন ধরনের ট্রান্সফরমেশন ঘটে থাকে আমাদের, তাহলে আমরা ট্রান্সফরমেশন কেন শিখবো, প্রথমে সেই কথা বলছিলাম, দেখো আমরা একদম যদি এখন একটু সামারি করতে চাই, যে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস অথবা অ্যাক্সিস, সেটা কেন শিখি, আমি তোমাদেরকে জাস্ট একটু বুঝাইতে চাইছিলাম যে ট্রান্সফরমেশন আর কিছুই না, ট্রান্সফরমেশন করার ফলে আমরা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ট্রান্সফরমেশন দেখে থাকি, তারপর ম্যাথমেটিক্যাল ট্রান্সফরমেশন আছে, ম্যাথমেটিক্যাল আমাদের ডিফারেন্ট টাইপ অফ ট্রান্সফরমেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, সেটার এক্সাম্পল দিয়েছিলাম, যেমন ওয়েস্ট ইন্ডিজে চুল বড় রাখা বা চুলে একটা ভিন্ন কাটিং, ওটা আসলে তারা বেয়াদবি হিসেবে দেখে না, আমাদের দেশে চুলের সৌন্দর্য মানে হচ্ছে ছোট করে রাখা, এই কারণে ওই ধরনের ট্রান্সফরমেশন গুলো, অর্থাৎ আমাদের শারীরিক ব্যাপার যেগুলো থাকে, সেই ট্রান্সফরমেশন গুলো একটা মানে বিভিন্ন মানুষের সাপেক্ষে বিভিন্ন রকম হতে পারে, কারো কাছে চুল কেটে ফেলা মানে সৌন্দর্য, চুল আবার মেয়েদের আবার চুল বড় করা মানে সৌন্দর্য, সুতরাং এই যে এই ধরনের ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশন গুলো বিভিন্ন রকম হতে পারে, কিন্তু ম্যাথমেটিক্যালি ট্রান্সফরমেশন সারা বিশ্বের জন্য প্রায় সেই। তো সেই ট্রান্সফরমেশন করার ফলে কি হয়, আমাদের প্রবলেমটা ইজি হয়, সেটা কিভাবে দেখলাম, যে আমরা যেহেতু কার্টেসিয়ান থেকে পোলার করেছি, সেখানে দেখেছি যে আমাদের প্রবলেমটা কতটা ইজি হয়ে গেছে। এরপর আমরা ডিফারেন্সিয়েশনেও দেখছি, বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করে আসছি, শিখেছি। তো আমাদের এখানে আমি এক্সাম্পল দিতে পারিনি যে আসলে আমাদের তাহলে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট করার ফলে কি ধরনের উপকার আসে, সেটা বলছি আমি মেকানিক্সে দেখাবো, এবং পরবর্তীতে আমরা ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস বা কোঅর্ডিনেটের ডেফিনিশন দিয়েছি, যে ঠিক আছে আমরা আপনার কথা মেনে নিলাম যে ট্রান্সফরমেশন করার ফলে অঙ্কগুলো আমাদের ইজি হয়, কিন্তু ট্রান্সফরমেশন কাকে বলে, তখন আমরা বলছি যে এটা হচ্ছে একটা চেঞ্জিং দ্য কোঅর্ডিনেট অফ আ পয়েন্ট, অর্থাৎ জাস্ট কোঅর্ডিনেট চেঞ্জ হবে একটা পয়েন্টের, এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস বা কোঅর্ডিনেট হচ্ছে তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ট্রান্সলেশন, যেখানে হচ্ছে শুধুমাত্র অরিজিনে চেঞ্জ হবে কিন্তু ডিরেকশন চেঞ্জ হবে না অ্যাক্সিসের, এবং রোটেশনের বিপরীত ঘটনা ঘটে, রিজিড বডি মোশনের দুইটা ঘটনা একসাথে ঘটে, এবং এগুলো আমরা কিছু প্রমাণ করার চেষ্টা করেছি এভাবে। তো এই পর্যন্ত আজকে হচ্ছে আমাদের থাকবে, তো পরবর্তী দিন এটার লাস্ট লেকচার হবে এই ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিসের উপরে, এবং সেখানে আমরা ইনভেরিয়েন্ট নামে একটা ব্যাপার আছে, সেটা নিয়ে একটু কথা বলে আমরা শেষ করব এই ক্লাস। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার জন্য দোয়া চাই, যেহেতু আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।